নমস্কার, আমি মৌ। গল্প পাঠে মৌ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা যে গল্পটি আপনাদের সঙ্গে ভাগ করে নেব, সেই ধরনের গল্পের প্রতি আকর্ষণ আমাদের কম বেশি সকলের থাকে। সেই আকর্ষণের মূল কেন্দ্রে রয়েছে ভয়, আর রয়েছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে এমন কিছু ঘটনা কি ঘটে চলে যা আমরা কারণ দিয়ে ব্যাখ্যা করতে পারি না। সেই না খুঁজতে পারা কারণকে খোঁজার জন্যই আমাদের এই ধরনের গল্পের প্রতি আকর্ষণ। হ্যাঁ, আমি বলছি ভৌতিক গল্পের কথা। তাহলে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা মাঝরাতের কল। যে 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা পৃথিবীকে জানি, তাদের ত্রুটি অনেক, অনেক রকম ভুল তাদের হয়। তবু আমাদের মতো সাধারণ মানুষের তাদের উপর বিশ্বাস অগাধ। অগাধ বিশ্বাস আমাদের সাধারণ বুদ্ধির ওপর। এই কটা ইন্দ্রিয়ের নাগালের মধ্যে না এলেই আমরা অনায়াসে অনেক কিছুকে উড়িয়ে দিই। বুদ্ধি দিয়ে আমরা কঠিনভাবে সত্য বা মিথ্যা বলে সব কিছুর ওপর রায় দিই। কিন্তু এমন অনেক জিনিস আছে যা সত্য মিথ্যার মাঝামাঝি জগতের, যেখানে বুদ্ধি থই পায় না, ইন্দ্রিয় হার মেনে যায়। সেই রকম একটা কাহিনী আজ বলতে বসেছি। গোড়ায় নিজের একটু পরিচয় দেওয়া ভালো। পশ্চিমের কোনো একটি মাঝারি গোছের সমৃদ্ধ শহরে আমি ডাক্তারি পড়ি। শহরের নামের কোনো প্রয়োজন এ গল্পে নেই, সুতরাং নামটা নাই করলাম। সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল সেরে একলাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরো গোটাকত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরার ভিতরে গিয়ে ঢুকছে। আসছিলাম আমার পুরনো মোটরে। এই মোটর আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন শফার থাকলেই বুঝি ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছু নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো। বড় বড় কয়েকটা রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হর্তুকি বা মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শূন্য অসমতল মাঠ। তার ভেতর বাড়িঘর নেই বললেই হয়। খেয়ে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না। আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারে সমুদ্রই যেন
আমার মোটরের আলোয় কেটে চলেছি কোনো রকমে। শীতের দরুন কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম। আমার কারটি পুরনো হলেও মজবুত, বেয়াড়াপনা সে করে না। ৮ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো, এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার ওপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয়, তবু মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আর আমায় কেউ বার করতে পারবে না। এখন কোনো রকমে ২০-২৫ মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। মোটরের এইরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না। আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে। কোনো রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না। হঠাৎ তার এইরকম আকস্মিক বিকারের কারণ তবে কি? এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেয়াড়াপনায় সত্যি ভীত হয়ে উঠলাম। এখনো প্রায় ৭-৮ মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করব কি? এই রাত্রের ডাকেও সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার নিজের ওপরই রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটর চালনার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে থেমে গেল, আর তার নড়বার নাম নেই। চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না, কিন্তু আমার পীড়নে অস্ফুটভাবে একটু কাতরোক্তি করে ওঠা ছাড়া আর কোনো সাড়া সে দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যিই তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে ৭-৮ মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনা করা যায় না। এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানোও অসম্ভব। তাহলে এখন উপায়? ডাক্তার বাবু, হঠাৎ বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলো? আবার শুনতে পেলাম, ডাক্তার বাবু। এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটি গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে কে তুমি?
মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমন বিস্ময়করই হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বললে, আমায় চিনবেন না আপনি? চেনবার জন্য আমি তখন ব্যস্ত নই, আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র। সেই কথাই তাকে বলতে যাচ্ছি, এমন সময়ে লোকটা আবার বললে, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলামও তেমনই। ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্যে তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথাই যেন আঁচ করে বললে, এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি, অথচ না পেলে কি বিপদই যে হতো। বেশি কথাবার্তা তখন ভালো লাগছিল না। একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় কোথায় তোমার রুগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম, সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে। হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়াও একটু বিপজ্জনক। তবু শত্রু আমার কেউ তো নেই, এবং সঙ্গে টাকা কড়িও নিতান্ত সামান্য, এই যা ভরসা। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি অসুখ? উত্তর এলো, জানি না ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো, না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাত্রে যেতে হবে পরের চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না। বাধ্য হয়ে তাই বললাম, চলো। মাঠের ওপর দিয়ে সরু একটু পথ, অন্ধকারে ভালো করে দেখাই যায় না। তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটি বাড়ির উঠানে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিকে দেখিয়ে লোকটা বললে, ওই ওই ঘরেই রোগী বাবু, আপনি যান, আমি এখনই আসছি। অন্ধকারের ভেতরে বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয়। গুটি চার পাঁচে ঘর এবং একটুখানি ঘেরা উঠান। ঘরগুলিও সব পাকা ছাদের নয়, দুপাশে খোলার ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার ওপর নানান আকারের বাক্স প্যাঁটরায় বোঝাই বলে ভেতরে নড়বার চড়বার স্থান অত্যন্ত অল্প। দরজার মুখোমুখি একটি জানালা, সেই জানলার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটি চারপায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু?
আপনার দয়া কখনো ভুলবো না। বসুন। ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটিই দেখতে পেলাম। জানালার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া, সেইটাই টেনে চারপায়ার কাছে আসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন, বসুন বসুন, ওইখানেই বসুন। আগে আমার রোগের কথা বলি, শুনুন। একটু হেসে এবার সেখানেই বসলাম। রুগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানান মতামত এখন আমার শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু, বাঁচাতে পারবেন ডাক্তারবাবু? একটু হেসে বললাম, সেই চেষ্টা করাই তো আমাদের কাজ, আর বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি ডাক্তারবাবু, কেমন? বললাম, পারেন বই কি, কি আর এমন হয়েছে আপনার? না, তেমন আর কি হয়েছে। ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের অনেক ক্ষমতা, কেমন না? কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাত্রেই মারা যায়। রোগীর এই অর্ধোন্মত্ত প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠছি। রোগী আবার বললেন, যদি আপনি থাকতে থাকতে মারা যায় ডাক্তারবাবু, কি হবে তাহলে? কি আপনার ফি দেবে? আচ্ছা, পাগল রোগীর পাল্লায় পড়া গেল। বললাম, যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই পেলাম, আমরা শুধু ফির জন্যই সবসময় আসি না। তা বটে, তা বটে। পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে, তাই না ডাক্তারবাবু? কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু। হ্যাঁ, হঠাৎ যদি মরে যাই, ওই বাক্স খুলে ফেলবেন, বুঝেছেন ডাক্তারবাবু? ওই বেতের ছোট্ট বাক্সটি, ছোট্ট বাক্সটি।
ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো। ওই ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন। হ্যাঁ, আরো একটা জিনিস নেবেন ডাক্তারবাবু, বলুন নেবেন তো? একটু বিরক্ত হয়ে বললাম, কি? কিছু না ডাক্তারবাবু, তেমন কিছু না, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। এই কাগজ ওখানে আছে, শুধু আপনি জানেন আরে আমি জানি, আর কেউ জানে না। জানলে আর ওখানে ওটা থাকতো না। ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, হোঁত পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরব না। তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করব না, তারাই সব পাবে। আমি এবার বলতে যাচ্ছিলাম, আপনার অসুখটা সম্বন্ধে। অসুখ তো দেখবেনই, তার আগে আমার আরেকটা কথা বলে দিই। ওই ওই কাগজটা আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল। সে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম একদিন, কোথায় আছে তাও জানি না। কিন্তু জানেনই তো, রক্ত জলের চেয়ে ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এইবার আমি দেখতে পারি? খাট থেকে আওয়াজ হলো, দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা। রোগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধহয় কারণ থাকতো না, কিন্তু ব্যাপার যে আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে, তাহলে এ রোগী এইমাত্র কখনোই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আরো খানিকক্ষণ পরীক্ষা করলাম। না 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 না, ভুল আমার হতেই পারে না। কিন্তু তাহলে এই ব্যাপারের অর্থ কি? তখন কিন্তু
স্থিরভাবে কোনো চিন্তা করবার আমার আর ক্ষমতা নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে। হঠাৎ জানলার কাছে বাতিটা দপদপ করে নিচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটা নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল, তাও মিথ্যে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পিছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো, মোটরের এই চলা, খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ একেবারে বিনা চেষ্টায় এবার আপনা হতে সে মোটর এমন শুধরে গেল কি করে? তার পরদিন দিনের আলোকে লোক সঙ্গে নিয়ে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করবার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক। কিন্তু সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারিনি। শুনছিলেন আজকের গল্প মাঝরাতের কল। কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট করে। আর এই ধরনের বিভিন্ন স্বাদের গল্প যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর গল্পগুলো ছড়িয়ে দিতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। তাহলে আজ চলি, আগামী সপ্তাহে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।